প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই, যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। এবারে আসি মূল খবরে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কার শেষে কেমন হবে পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট তথা বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান, সেই বিষয়ে আমি আজকের আপনাদের সাথে আলোচনা করব। তো তার আগে দর্শক, আমরা দেখে আসি এই 8 মাসে আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান সময় বাংলাদেশের কি কি সংস্কার করেছে। সেই সংস্কারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই দীর্ঘ 8 মাসে বাংলাদেশের প্রথম সংস্কার হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বর্তমান সময় জনগণ বাজারে গিয়ে এমন কোনো জিনিস নাই যেটা কম দামে কিনতে পারছে। আপনি চাল, ডাল, মাছ, মাংস, সবজি সবকিছুর দাম ঊর্ধ্বগতিতে। সাধারণ মানুষ বাজারে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। বর্তমান সময় এটা হচ্ছে বাংলাদেশের 1 নম্বর সংস্কার। দ্বিতীয় সংস্কার বলতে যেটা বুঝাবো সেটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের ধর্ষকরা তাদের জায়গা সঠিক জায়গায় ধরে রাখতে পারছে। বর্তমান সময় 1971 সালের পরবর্তীতে বাংলাদেশে এমন ধর্ষণের ঘটনা কখনো শোনা যায়নি, যেটা বর্তমানে এই সরকারের আমলে এই ধর্ষকরা ধর্ষণ করে গেল গণহারে। সেটা ছেলে বলুন কিংবা মেয়ে বলুন। মাদ্রাসা শিক্ষকরা মাদ্রাসায় ছেলেদের উপরে যে ধরনের পাশবিক নির্যাতন করেছে, সে ধরনের অহরহ ঘটনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। এবং বর্তমান সময় নারীরাও কম পরিমাণে লাঞ্ছিত হয় না এবং ধর্ষিত হয় না, সে ভিডিও এবং খবরাখবর আমি বা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেরেছেন। 3 নম্বর সংস্কারে বর্তমান সময় বাংলাদেশে যে ধরনের বেওয়ারিশ লাশের রাস্তাঘাটে, নদী নালায় এবং আনাচে কানাচে পড়ে থাকে, পচে গলে যায়, তার পরিচয় জানা যায় না। এমনটা দেখা যায় যে লাশের আকার টোটালি বিকৃত হয়ে গেছে, তার পরিচয় পাওয়া সম্ভব না। এর কারণ হচ্ছে বর্তমান সময়ে যেই পরিমাণে খুন হত্যা হচ্ছে, এটা 71-এর পরবর্তী সময় বাংলাদেশের কোন সরকারের আমলে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কোন সরকারের আমলে এ ধরনের হত্যা, খুন, গুম এগুলা হয় নাই। এটা হচ্ছে 3 নম্বর সংস্কার। 4 নম্বর সংস্কারে যদি আসেন তাহলে দেখবেন বর্তমান সময় বাংলাদেশের অনেক ভিখারি আজকের হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। কারণ তাদের দেখা যাইতো তারা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির জনগণ, কিন্তু বর্তমান সময়ে এখন তারা বর্তমান বাংলাদেশের যেই সকল উচ্চ শ্রেণীর ভিআইপি লোকজন আছে তাদের কাতারে চলে গেছে। তারা এখন আর রিকশায় চলে না, তারা এখন আর বাসে চলে না, তারা অনেক বড় দামি গাড়িতে চলে অথবা হেলিকপ্টারে চলে। 5 নম্বর সংস্কারে আপনি বাংলাদেশের অর্থনীতিতে বর্তমান সময় ধস নেমে গেছে। কারণ বর্তমান সময় বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এই পর্যায়ে রয়েছে যে আর কিছুদিন এভাবে থাকলে বাংলাদেশের রিজার্ভ 0 হয়ে যাবে এবং বাংলাদেশ পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মুদ্রাস্ফীতির কান্ট্রি হিসেবে পরিচিত লাভ করবে এবং আর অল্প কিছুদিনের ভিতরেই বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। সেই দিনটা শুধুমাত্র দেখার অপেক্ষায়। 6 নম্বর সংস্কারের কথা যদি বলি তাহলে এখন বাংলাদেশের শত্রু রাষ্ট্রের সংখ্যা অনেকটা বেড়ে গেছে। যেমনটা ভারতের সাথে বাংলাদেশের শত্রুতা এখন দিনে দিনে অনেক বেড়ে গেছে, আমেরিকার সাথে শত্রুতা বেড়ে গেছে, রাশিয়ার সাথে শত্রুতা বেড়ে গেছে। মায়ানমার তো আমাদের আগেরই শত্রু, সে আবার নতুন করে কি শত্রুতা দেখাবে, সে তো শুধু সুযোগের অপেক্ষা করছে। অপরদিকে একটা জিনিস দেখা যায়, যে আমাদের শত্রু ছিল পাকিস্তান, তাকে আজকের বন্ধু বলে বাংলাদেশ বুকে জড়িয়ে নিচ্ছে। এটা নতুন প্রেক্ষাপট। এটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের শত্রু মিত্রর সংখ্যা। এর পরবর্তীতে যে সংস্কারের কথা বলবো আমি, এর পরবর্তী সংস্কার হচ্ছে বাংলাদেশের উপরে মুক্তিযুদ্ধের পরবর্তীকালীন সময় এত নিষেধাজ্ঞা বিদেশ থেকে কোনো দিন আসে নাই, যেটা বর্তমান সময় এই সরকারের আমলে আসতেছে। যেমনটা বলেন, ভারত থেকে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, এরপরে ভারত থেকে ভিসা বন্ধ করলো এবং পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভারত থেকে সুতা আমদানি বন্ধ করলো। এখন ভারত আবার নতুন করে ঘোষণা দিয়েছে যে তারা বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। এরপরে আমেরিকা থেকে ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে নানা অজুহাতে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। সম্প্রতিকালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন যে অল্প সময়ের ভিতরে তিনি বাংলাদেশের উপরে ভিসা নিষেধাজ্ঞা দিতে চলেছেন। অপরদিকে সৌদি আরব থেকে বাংলাদেশের উপরে দিল ভিসা নিষেধাজ্ঞা, যেটা বাংলাদেশের জন্ম অবধি এই প্রথমবার। অপরদিকে দেখুন,
রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা মোটেই ভালো যাচ্ছে না। এই সম্পর্ক ঠিক করার জন্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাশিয়া সফর করে আসলেন। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন 3টি যুদ্ধজাহাজ সমেত তার একটা গোয়েন্দা টিম বাংলাদেশে পাঠিয়ে দিলেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি দেখার জন্য। তাহলে বর্তমানে বাংলাদেশের শত্রু এবং মিত্র রাষ্ট্রের সংখ্যা কয়টি এটা আপনাদের বুঝতে বাকি নাই। এর পরের সংস্কারে আপনি দেখতে পাবেন বর্তমান সময় বাংলাদেশে চুরি, ডাকাতি, খুন খারাপি এগুলো যেভাবে বেড়ে গেছে, একটা সাধারণ মানুষ কানে গলায় স্বর্ণের জিনিস দিয়ে বা একটা দামি ফোন নিয়ে রাস্তাঘাটে বেরোতে পারবে না, সাথে সাথে ফোনটা টান দিয়ে নিয়ে যাবে, অথবা তার সেই স্বর্ণের জিনিস গলা থেকে বা কান থেকে টান দিয়ে নিয়ে যাবে। এই যে বর্তমান সময় যে চোর, বাংলাদেশে এত চোরের আমদানি বর্তমান সময় এই সরকারের আমলেই হয়েছে, যেটা অন্য কোন সরকারের আমলে বাংলাদেশে এর আগে এ ধরনের চোরের উৎপাত দেখা যায়নি। এখন এমনটা মনে হচ্ছে যে হেমিলনের বাঁশিওয়ালার মতন আমাদের প্রধান উপদেষ্টা বাঁশি বাজিয়ে বাংলাদেশের এই চোরের উৎপাত বাড়িয়ে চলেছেন। এর পরের সংস্কারে আপনারা দেখতে পাবেন যে বর্তমান সময় বাংলাদেশে মৌলবাদীদের সংখ্যা বেড়ে গেছে, যেটা এর আগে ৭১-এর পরবর্তী সময় কোন সরকারের আমলেই ঘটে নাই। কারণ আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমাদের এই বাংলাদেশ পৃথিবীর সবার কাছে সুনাম খ্যাত। এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বর্তমান বাংলাদেশে যে মৌলবাদী আচরণ করতেছে, বিভিন্ন ধর্মের মানুষ এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষকে হিংসা করতেছে, ঘৃণা করতেছে, কেউ মন্দির ভাঙতেছে, কেউ মাজার ভাঙতেছে, এটা বাংলাদেশের, এটা মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশে কেউ কখনো দেখেনি। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমার জানা মতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সংস্কারগুলো। তো এর পরবর্তীতে আর কি কি সংস্কার হতে পারে সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। এর পরবর্তীতে 1 নম্বরের সংস্কার হতে পারে ভারত বাংলাদেশের সম্পর্কের যতটা অবনতি ঘটেছে, ভারত বাংলাদেশের সীমান্তে যে ধরনের উত্তেজনা বিরাজ করছে, ভারত বাংলাদেশের সম্পর্ক যে ধরনের অস্থিতিশীল হয়ে পড়ছে, তাতে আর অল্প দিনের মধ্যে ভারত বাংলাদেশে যুদ্ধ লেগে যাবে। কারণ আপনি যদি একটু পিছনের প্রেক্ষাপট চিন্তা করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পূর্ববর্তী মুহূর্ত যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখতে পাবেন যে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চাইছিল এবং আমেরিকা তাকে বলছিল যে তুমি যদি এই ন্যাটোতে যোগ দাও তাহলে ইউক্রেনের ভূমি ব্যবহার করে রাশিয়ার সীমান্তে আমেরিকা একটা এয়ারবেস তৈরি করবে, সেটা যদি তুমি করে দিতে পারো তাহলে তোমাকে ন্যাটোতে আমরা নিয়ে নেব। এই কথার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি বলল, ঠিক আছে, আমার দেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এখানে আমি যেটা করব সেটা আমার ইচ্ছা মতন করব, অতএব এখানে কারো কিছু বলার নাই, আপনি এয়ারবেস তৈরি করতে পারেন, আপনি আমাকে ন্যাটোর সদস্যপদ পাইয়ে দেন। এই কথার পরিপ্রেক্ষিতে রাশিয়া তখন বলছিল যে এটা রাশিয়ার সার্বভৌমত্বের হুমকির পথে, যদি এখানে আমেরিকা এয়ারবেস তৈরি করে তাহলে রাশিয়ার সার্বভৌমত্ব নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদি এটা করা হয় তাহলে রাশিয়া সশস্ত্র হামলা করবে ইউক্রেনের উপরে। কিন্তু ভ্লাদিমির জেলেনস্কি সে বলল ইউক্রেন একটি স্বাধীন সার্বভৌম দেশ, এদেশের নিজস্ব যে কোনো প্রকারের কাজ করার অধিকার আছে। এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেনের 2/3 ভূমি দখল করে নিয়ে গেছে। ঠিক সেম পথে হাঁটছে বাংলাদেশ। ভারত বাংলাদেশের যুদ্ধ এখন অনিবার্য, কারণ আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়ে তিনি লালমনিরহাটে শিলিগুড়ি করিডোরে চিকেন নেকের উপরে চীনের একটি এয়ারবেস তৈরির কথা চীনে গিয়ে বলে এসেছে। এখন এই শিলিগুড়ি করিডোর আর লালমনিরহাট এই জায়গাটা ভৌগোলিক দিক থেকে বা বাংলাদেশ ভারতের সার্বভৌমত্বের দিক থেকে এই জায়গাটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটায় ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান তথা চীনের সাথে সংযোগস্থল আছে। এর কারণে যদি চীন এই জায়গাতে চায়না এয়ারবেস তৈরি করে তাহলে ভারতের সেটা লাগবে, কারণ ভারত আর চীন দুটি শত্রু রাষ্ট্র, তাদের সম্পর্ক অনৈক্য সম্পর্ক। এখন আমরা যদি চীনকে ডেকে এনে এখানে এয়ারবেস তৈরি করতে দেই তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতন ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে না? এটা হচ্ছে পরবর্তী সংস্কারের একটা নমুনা। এছাড়াও 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে আজ পর্যন্ত বাংলাদেশের রিজার্ভের হিসাব বাংলাদেশ সরকার তথা কোনো গণমাধ্যমে এটা প্রকাশ করে নাই। আমি জানি না বাংলাদেশে এখন বর্তমানে কি পরিমাণ রিজার্ভ রয়েছে। আশা করতেছি আর 2-3 মাস থাকলে এই রিজার্ভ একদম তলানিতে গিয়ে পুষবে। এটাও একটা ভবিষ্যৎ সংস্কার আমাদের। এর পরবর্তীতে
বর্তমান সময় নির্বাচন নিয়ে যেই ছেলে খেলা খেলছেন আমাদের প্রধান উপদেষ্টা, নির্বাচনের রোড ম্যাপ ক্লিয়ার করতেছেন না এবং নির্বাচনের এক্সাক্ট তারিখ দিতেছেন না, মনে মনে 5-10 বছর বা আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন ফুটছেন। এরকমটা হলে বর্তমান সময় বাংলাদেশের অন্য যেই রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সবাই রাজনৈতিক মাঠে নেমে যাবে তাকে তার গদি থেকে নামানোর জন্য। তাহলে এক আন্দোলনে বাংলাদেশের অর্থনীতির এই অবস্থা, আবার যদি বাংলাদেশে এরকমের আন্দোলন হয় তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার কি হবে, দেশের জনগণ শ্রীলঙ্কার মতন দেউলিয়া হয়ে পথে পথে ঘুরবে, এটাই শুধু বাকি আছে। তো প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আর কত কি সংস্কার করে, সেই সব সংস্কার নিয়ে আমি আছি আপনাদের সাথে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।